নাম্বার ব্লক করে লাভ হয়নি, তাই তো? তুই কি করে বুঝলি? এটাই তো স্বাভাবিক, তাই না? তাই কি? তুই আশিক ভাইকে জানিয়েছিস? না। কেন? আমার ভয় করছে, ও যদি রেগে গিয়ে আবার কোনো ঝামেলা করে, যদি আবার মারামারি করে। ওই শালার একটু মার খাওয়ার দরকার আছে। সেটা আমি জানি, কিন্তু আমি ওকে কোনো ঝামেলায় দেখতে চাই না। আগের কেসটাই এখনো শেষ হয়নি, তাছাড়া পরীক্ষা চলছে এর মধ্যে। বুঝলাম। এখন কি নতুন নাম্বার থেকে কল দিচ্ছে? হ্যাঁ। এরপর যদি আশিক ভাইকে ফোন দেয় তখন কি করবি? মীরা নিজের অজান্তে কেঁপে উঠল, কম্বল সরিয়ে উঠে বসলো। ওর সমস্ত শরীর ঘামছে। ও কাপা গলায় বলল, এখন কি করব আমি? এত ভয় পাচ্ছিস কেন? তুই তোর নাম্বারটা চেঞ্জ করে ফেল। আর 2 দিন পরেই তো পরীক্ষা শেষ। তখন না বললি তোরা ঢাকার বাইরে যাবি? সেই সময় বলে দিস। তবে একটা রিস্ক আছে, নাম্বার চেঞ্জ করলে সে আরো মরিয়া হয়ে উঠতে পারে। সেই ক্ষেত্রে আশিক ভাইয়ের সঙ্গে যোগাযোগ করলে সমস্যা। তুই বরং একটা চিঠি লেখ, আমি পৌঁছে দিয়ে আসবো। শালাকে একটু ধুয়েও দিয়ে আসবো। মীরা একটু আশ্বস্ত বোধ করলো, বলল, থ্যাংক ইউ টুম্পা। ঢং হয়েছে, এইবার ফোন রাখ। তোর জন্য এতক্ষণ তুষারকে ওয়েটিং এ রাখলাম। এই যা সত্য, সরি দোস্ত। আবার সরি মারাস? যা ফোন রাখ। মীরার মনটাই কেমন ফুরফুরে হয়ে গেল। নিচে নেমে দেখলো রোজিনা রাতের খাবারের আয়োজন করছে। আরিফ সাহেব রাতে রুটি খান, আপসিন মিল্ক সিরিয়াল অথবা ফ্রুট কাস্টার্ড এইসব খেয়ে থাকে। মীরার অসম্ভব খিদে পেয়েছে। দুপুরে কেমন বমি বমি পাচ্ছিল, তাই বিরিয়ানি খেতে পারেনি। এখনো খেতে ইচ্ছে করছে না, মজার কিছু খেতে ইচ্ছে করছে। মীরা রান্নাঘরে উকি দিয়ে পড়ল, আমার জন্য কয়েকটা রুটি বানিয়ে দেবে রোজিনা? বিরিয়ানি খাইবেন না? দিনেও তো খাইতে পারলেন না। খেতে ইচ্ছা করছে না। রুটির সঙ্গে কি দিমু? ডিম ভাজি। বিরিয়ানির সাথে বোরহানি আর ফিরনিও দিছিল, আপনারা দেই? দাও। মীরা আয়েশ করে খেলো। সাধারণত রাতেও এতটা খেতে পারে না, আজ কি যে হয়েছে, রাক্ষসের মতন খিদে পাচ্ছে। খাওয়া শেষ করে মীরা ঘরে গিয়ে আশিককে ফোন দিল। আশিক সম্ভবত রাস্তায়, প্রচন্ড শব্দ হচ্ছে, তেমন কিছুই শোনা যাচ্ছে না। অনেকক্ষণের চেষ্টায় মীরা বুঝলো ওর দেরি হবে। মীরাকে ঘুমিয়ে পড়তে বলছে। কপালে আলতো একটা স্পর্শে মীরার ঘুম ভাঙলো। আশিকের সদ্য স্নাত মুখটা দেখে মনটাই ভালো হয়ে গেল ওর। আশিক আরো একটু কাছে এগিয়ে এসে বলল, রাতে খেয়েছো? আপনাকে খাবার দিই? না, আমি সন্ধ্যায় খেয়েছিলাম একটু, এখন আর খাবো না। কিছুই খাবেন না? আশিক ফিচেল হাসি হেসে বলল, কিছুই খাবো না সেটা ঠিক না। আজ আশিকের পরীক্ষা শেষ। গত 2 দিন ভীষণ ব্যস্ততার মধ্য দিয়ে গেছে। এই পেপারের প্রিপারেশন ভালো ছিল না। 2 দিন চোখ মুখ বন্ধ করে পড়তে হয়েছে। সকাল থেকেই অফিসে চলে আসতো। মীরাকে বারণ করে দিয়েছিল আসতে, তবু প্রতিদিন বিকেলেই ও খাবার নিয়ে এসেছে। টুকটাক গল্প করে ফিরে গেছে। এর মধ্যে আশিক ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতে চেয়েছিল রিপোর্ট দেখাতে, কিন্তু ফোন করে জানা গেছে ডাক্তার 1 সপ্তাহের জন্য দেশের বাইরে গেছে, ফিরলে তখন দেখাতে হবে। আশিক পরীক্ষা শেষ করে অফিসে চলে এলো। অফিসের অবস্থা ভয়ঙ্কর হয়ে আছে। চারিদিকে সিগারেটের টুকরো, এলোমেলো কাগজপত্র, টেবিলের উপর বই খাতা ছড়ানো। আশিক এলোমেলো জিনিস একেবারেই সহ্য করতে পারে না, কিন্তু এই 2 দিনের সময় করে উঠতে পারেনি। দ্রুত হাতে সব গোছগাছ করতে লাগলো ও। কাল রাতে ট্রেনে ওরা সিলেট যাচ্ছে, আর হয়তো এর মধ্যে অফিসে আসা হবে না। একটু গুছিয়ে না গেলে খারাপ লাগবে। টেবিলের উপর থেকে বইপত্র সরাতে সরাতে হঠাৎই খেয়াল করলো মীরার ডায়েরিটা রাখা। কাল এসেছিল যখন সম্ভবত ফেলে গেছে। আশিক একটু কৌতূহলী হয়ে তুলে নিল। প্রথম 2-1 পাতায় চোখ বুলালো। বিভিন্ন কবির কবিতা লেখা। হঠাৎ ডায়েরির ফাঁক গলে একটা কাগজ পড়লো মেঝেতে। আশিক তুলে নিয়ে দেখলো কাগজ নয়, একটা চিঠি। একটু অবাক হয়ে ভাঁজ খুলল। কেন সম্বোধনে নেই? হয়তো ওর জন্যই লিখেছে। এই জন্যেই কি ফেলে গেছে ইচ্ছে করে? আশিক হাসলো একটু আপন মনে, তারপর পড়তে শুরু করলো। প্রথম লাইনেই লেখা, তোমাকে কয়েকটা জরুরি কথা বলবো। মীরা বলেছিল কোন বিশেষ দিনে ওকে তুমি বলবে, আজকে তবে সেই বিশেষ দিন। আশিক আবারও পড়া শুরু করলো। ভেবেছিলাম সামনাসামনি বলবো, কিন্তু সেটা আর ইচ্ছে হলো না। আমি আর এভাবে পারছি না, আমার দম বন্ধ হয়ে আসছে। তোমার প্রতি একটা কৃতজ্ঞতা বোধ ছিল, তাই এতদিন চুপ করেছিলাম, কিন্তু আর না, এবার একটা সিদ্ধান্তে আসতেই হবে।
চিঠিটা পড়তে পড়তে আশিকের হাসিটা কেমন মিলিয়ে গেল। একরাশ বিষণ্ণতা এসে ঘিরে ধরলো ওকে। মীরা তাহলে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। আজ মীরার মনটা অসম্ভব ভালো। প্রথমত আজ আশিকের পরীক্ষা শেষ হচ্ছে, তার উপর কাল রাতে ওরা সিলেট যাচ্ছে। কতদিন ধরে ওর স্বপ্ন ছিল মীরা ওর ব্যাগ বের করে গোছগাছ শুরু করে দিল। কোথাও যাওয়ার আগের প্রস্তুতিটুকুও বেড়ানোর আনন্দের একটা অংশ। অনেকেই সেটা বোঝে না। যাবার আগে একটা কাজ শেষ করে যেতে হবে। শুভর চিঠিটা টুম্পার কাছে পৌঁছে দিয়ে যেতে হবে। চিঠিটা শেষ করা হয়নি, আর লিখতে ইচ্ছে করছে না। যা হয়েছে তাই দিয়ে দেবে। এই ঝামেলা আর ভালো লাগছে না। কোথায় আশিকের সঙ্গে একটু মন খুলে কথা বলবে সেটাই হচ্ছে না। ওর পরীক্ষার জন্য মীরা এতদিন অপেক্ষা করেছিল। ডাক্তার বলেছে একটু রিস্ক আছে, আপনি আপনার হাজবেন্ডের সঙ্গে কথা বলুন। আমি দেশে ফিরলেই দুজন মিলে একসঙ্গে আসুন। এই ডাক্তারকে খুব ভালো লেগেছে মীরার। বয়সে অনেক বড়, কিন্তু সবাইকে আপনি করে বলে, এমনকি বাচ্চাদেরকেও। তবে কথা বলে এক ধরনের নির্ভরতা জন্মায়। মীরা ঠিক করেছে আজ রাতেই আশিককে সব জানাবে। আশিক ফিরলে বিকেল নাগাদ মীরা খাবার কথা জিজ্ঞেস করায় জানালো খাবে না। গোসল করে আবার বেরিয়ে গেল। মীরা জানতে চেয়েছিল কখন ফিরবে, জবাব দেয়নি। অদ্ভুত ভাবে তাকিয়েছিল। মীরা সারা সন্ধ্যা অপেক্ষা করলো। রাত বাড়তে লাগলো, কিন্তু আশিক ফিরল না। বেশ রাত করে ফোনটা এলো। মীরা নাম্বার বদলে ফেলেছে। এই নাম্বার সবাই জানে না। এত রাতে কে ফোন করতে পারে? মীরা ফোন ধরার আগেই বন্ধ হয়ে গেল। চেক করে দেখলো সুমনা। আবারও বাজছে। মীরা রিসিভ করে একটু অবাক হয়ে বলল, কিরে, কি হয়েছে? আপা, মায়ের শরীরটা ভালো নেই। মীরার বুকটা ধক করে উঠল। কদিন ধরে আর কথা খুব মনে পড়ছিল। ফোন করে কয়েকবার কথাও বলেছে। রাতের দিকে বুকে ব্যথা হয়। মীরা বলেছিল ডাক্তার দেখাতে, মা আমলে নেয়নি, বলেছে ভার্সিটিতে সেরে যাবে। আজ আবার কি হলো? মীরা ভয়ে ভয়ে বলল, কি হয়েছে রে? কদিন ধরে বুকের ব্যথাটা খুব বেড়েছে। একটু আগে অজ্ঞান হয়ে গিয়েছিল, জ্ঞান ফিরছিল না। আমরা খুব ভয় পেয়ে গিয়েছিলাম। ডক্টর দেখাসনি? আমাকে ফোন করলি না কেন? মাই নিষেধ করেছিল অত রাতে ফোন করতে। আমি আর বড় চাচা ডাক্তারের কাছে নিতে চেয়েছিলাম, যেতে চায় না। মাকে ফোন দে তো, আমি কথা বলি। এখন ঘুমাচ্ছে। আচ্ছা, আমি একটু পরে আবার ফোন দিচ্ছি। মীরা ওর সবচাইতে ভরসার জায়গাটাতে গেল। আরিফ সাহেব জেগেই ছিলেন। সব শুনে গম্ভীর হয়ে গেলেন। বললেন কাল সকালেই রওনা হয়ে যেতে। সিলেটে কদিন পরে গেলেও ক্ষতি নেই। মীরার মনটা খচখচ করছিল। ওর অস্বস্তি টের পেয়ে আরিফ সাহেব বললেন, আশিক এখনো ফেরেনি? না বাবা। ঠিক আছে, আমি ওর সঙ্গে কথা বলবো। কাল সকাল সকাল চলে যাও। এবার তুমি একাই ঘুরে এসো। এখন আশিক গেলে তোমার বাড়িতে সবাই মিছিমিছি ওকে নিয়ে ব্যস্ত হবে। আমি রফিককে বলে দিচ্ছি গাড়ি দুদিন তোমার সাথেই রাখো, দরকার লাগতে পারে। যাও, ঘুমিয়ে পড়ো। আমি আশিকের সঙ্গে ফোনে কথা বলছি। আরিফ সাহেব ফোন করে ছেলেকে পেলেন না। ভাবলেন হয়তো পরীক্ষা শেষ, তাই বন্ধুদের নিয়ে আছে। আশিক ফিরল গভীর রাতে। ভেবেছিল মীরা নিশ্চয়ই ঘুমিয়ে পড়বে। মীরা বাতি নিভিয়ে শুয়েছিল। আশিক উল্টো দিকে মুখ করে শুয়ে পড়ল। মীরা অনেকক্ষণ অপেক্ষা করলো, তবু ওর দিকে ফিরল না। একটা কথাও বলল না। মীরার অস্থির লাগছে। ও এমন করছে কেন? ওকে চায় না মীরা এখন যায়? একবার সেটা বললেই পারে। ও নিজেরও তো যেতে ইচ্ছে করছে না। শুধু মায়ের শরীর খারাপ বলেই না যাচ্ছে। চলেই তো আসবে কদিন পর। এইরকম করলে যেতে ইচ্ছে করে? ফেরার পর থেকে ঠিকমতো কথাও বলছে না। এখনো অন্যদিকে ফিরে আছে। মীরার একটা হাত ওর পিঠে রেখে বলল, আমার সঙ্গে কথা বলবেন না? আশিক অন্যদিকে ফিরেই বলল, কথা তো বলছি। একবার আমার দিকে তাকাবেনও না? আমি কাল চলে যাচ্ছি। আশিকের বুকের ভিতরটা মুচড়ে উঠল। মীরা এত স্বাভাবিকভাবে বলছে কি করে? ওর কি একটুও কষ্ট হচ্ছে না? মীরা একবার ওর কাঁধে হাত রাখলো, তারপর বলল, আমার দিকে ফিরুন। আশিক অনিচ্ছা নিয়ে ফিরল। আবছা অন্ধকারে দেখা যাচ্ছে মীরার চোখ চিটপিট করছে। মীরা ঠোঁট কামড়ে কোনো মতে বলল, আমি কি কোনো ভুল করেছি? ভুল করবে কেন? আপনি কি চান না আমি যাই? আশিক এবার একটু সহজ হলো। মাথার হাত বুলিয়ে দিতে দিতে বলল, তুমি চাইছো তো, তাহলেই হবে। মীরার কান্না আরো বাড়ল। দুই হাতে ওকে আঁকড়ে ধরে বুকের মধ্যে মুখ গুজে ফুপিয়ে কেঁদে উঠল। আশিক খুব অসহায় বোধ করেছে। মীরাকে সরিয়ে দিতে চাইছে, কিছুতেই পারছে না। মীরা কাঁদতে কাঁদতেই বলল, আপনি না চাইলে আমি যাব না।
আশিক নিজেকে শক্ত করলো। শেষ বেলায় এসে এভাবে দুর্বল হয়ে যাবার কোনো মানে হয় না। বলল, শান্ত হও মীরা। আপনি আসবেন তো আমার সঙ্গে দেখা করতে? আমি? আশিক ম্লান একটু হাসলো, জবাব দিল না। মীরা মুখ তুলে কিছুক্ষণ ওর মুখে জবাব খুঁজলো, তারপর এগিয়ে এসে ঠোঁটে ঠোঁট রাখলো। গভীর চুমু খেলো অনেকক্ষণ ধরে। আশিক চেষ্টা করেও শরীরের টান এড়িয়ে যেতে পারল না। মীরাকে কাছে টেনে নিল। ঠিক যখন মীরার মনে হতে শুরু করলো আর ওদের মাঝে কোনো আড়াল নেই, আশিক কেমন যেন শীতল হয়ে গেল। ওর মনে হতে লাগলো মীরা বোধহয় ওকে করুণা করছে, শেষবারের মতো দয়া দেখাচ্ছে। এক আকাশ বিস্ময় নিয়ে মীরা ওর চোখের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে? ওর সেই টলটলো চোখ আর মায়াবী মুখের দিকে তাকিয়ে আশিক নিজেকে ধরে রাখতে পারে না। গভীর আলিঙ্গনে আবদ্ধ করলো। মীরা ঘুমিয়ে পড়ার পরেও অনেকক্ষণ ওর মাথায় হাত বুলিয়ে দিল। তারও অনেকক্ষণ পর যখন মীরা ঘুমে অচেতন, আশিক মুখ নামিয়ে ওর চুলের সুগন্ধ নিল। আজও সেই রকম আছে, সেই প্রথম দিনের মতোই। ওর চুলের মধ্যে মুখ ডুবিয়েই মনে বলল, তোমার চোখের মধ্যে যে রূপালী নিঝুম শহর আছে এক, তার অলৌকিক গলি আর হৃদয়ের ধুলো ওরা পথে জেগে থাকে তার পদচিহ্ন প্রত্যাশার মতো, হয় না নিশ্চিহ্ন। ঝড় জলে হাসময় সন্ধ্যার আকাশে কবিতার পঙ্ক্তি দোলে, নাকি শাড়িটার ওরে নক্ষত্রমালায় প্রতীক্ষায় কখন যে সন্ধ্যার আকাশ ফের ভোরের আকাশ হয়ে যায়, রিক্ত লাগে। আজকের কবিতার নাম ভালো থেকো সুখে থেকো, লিখেছেন শামসুর রহমান। আশিক বসে আছে একেবারে জলের ধার ঘেঁষে। আকাশে মেঘ করে আছে, চাঁদের দেখা নেই। চারিদিকে কেমন বিষণ্ণ আবছা আধার, নাকি ওর মনের মধ্যেই এক আকাশ বিষণ্ণতা, বুঝতে পারল না। ওর থেকে একটু দূরে 7-8 ছেলে মেয়ে জটলা বেঁধে বসে গল্প করছে। মাঝে মাঝেই ওদের উচ্চস্বরে হাসির শব্দ পাওয়া যায়। অন্য পাশে একজোড়া ছেলে মেয়ে ঘনিষ্ঠ হয়ে বসে আছে, গল্প করছে একান্তে। আশেপাশের এত শোরগোল ওদের নিবিড় আলোচনায় ব্যাঘাত ঘটাতে পারছে না। আশিক 2-1 মুহূর্ত তাকিয়ে থেকে চোখ নামিয়ে নিল। আজ সব ঠিক থাকলে এখানে ওর আর মীরার থাকার কথা ছিল। আশিক একটা দীর্ঘশ্বাস ফেলল। রাত বাড়ছে, আশেপাশে কারো মধ্যে কোনো তারা লক্ষ্য করা যাচ্ছে না। সবাই কেমন ঢিলে ঢালা আমেজে আছে। মাথা ধরছে, চা খাওয়া দরকার। মীরার হাতে বানানো চা কি দারুণ চা করে ও। ধুর, সবকিছুতে কেন যে মীরা এসে যায়। ও বাড়ি ছেড়ে এসেছে 2 সপ্তাহ হয়ে গেছে। মীরার ভাবনা থেকে পালাতে এখানে আসা, তবু কি করে যেন সবকিছুতেই মীরাকে মনে পড়ে। আশিক উঠে দাঁড়ালো, হাতের বালি ঝেড়ে সামনে তাকালো। সমুদ্রের সবুজাভ ঢেউ নজরে আসছে। হোটেলে ফিরতে হবে। পরশু রাতেও সেন্ট মার্টিন এসে পৌঁছিয়েছে। সেদিন সকালে উঠে কাউকে কিছু না জানিয়ে বেরিয়ে এসেছে। মীরা তখন ঘুমে অচেতন। ভালোই হয়েছে, ওকে বিদায় দেওয়া কিংবা ওর থেকে বিদায় নেওয়া, দুটোর কোনোটাই সম্ভব ছিল না আশিকের পক্ষে। এখানেও আগে অনেকবার এসেছে। জায়গাটা দ্রুত বদলে যাচ্ছে। আগের সেই অকৃত্রিমতা আর নেই, ভালো লাগে না। তবু কোথাও একটা তো যেতেই হতো। আগে প্রতি বছরই আসতো বন্ধুদের সাথে। বাধা হোটেল ছিল, সেখানেই উঠতো। ম্যানেজার থেকে শুরু করে স্টাফ সবাই ওর চেনা। হুটহাট চলে এলে রুম পেতে সমস্যা হতো না। এবারও ওখানেই উঠেছে। হাঁটতে গিয়ে বোতলটা পায়ে বাঁধলো। আশিক তাকিয়ে দেখলো একবার, তুলে নিল না। আবার বসে পড়লো আগের জায়গায়। কাল রাতে এটা দিয়ে গেছে। আগে রাসেল সহ এলে ওই জোগাড় করতো। রাতে বিচে বসে খেত সবাই। ছেলেটা বোধহয় চিনেছে ওকে। কাল জানতে চাইছিল লাগবে কিনা। আশিক দিয়ে যেতে বলেছিল, আজ নিয়ে এসেছিল সঙ্গে করে। খোলা হয়নি এখনো। আশিক কিছুক্ষণ তাকিয়ে রইল বোতলটার দিকে। এগুলো এখন আর টানে না ওকে। মীরা ওকে অনেকটাই বদলে দিয়েছে। আশিক বোতল খুলে পুরোটা পানীয় বালিতে ঢেলে দিল। তারপর বোতলটা ছুঁড়ে ফেলে দিয়ে আকাশের দিকে মুখ করে শুয়ে পড়ল। মেঘ কেটে আকাশ পরিষ্কার হয়ে গেছে। মিটিমিটি তারার অস্তিত্ব চোখে পড়ছে। আশিক চোখ বন্ধ করলো, তারপর অনুচ্চ স্বরে আবৃত্তি শুরু করলো। বলতে বলতে একসময় কেমন নেশা ধরে গেল। যে আমাকে প্রেম শিখালো জ্যোৎস্না রাতে ফুলের বনে, সে যেন আজ সুখেই থাকে, সে যেন আজ রানীর মতো ব্যক্তিগত রাজ্য পাঠে পা ছড়িয়ে সবার কাছে বসতে পারে, বলতে পারে মনের কথা চোখের তারায়, হাত ইশারায়। ওই যে দেখো দুঃখী প্রেমিক,
যাচ্ছে পুড়ে রোদের ভেতর, ভিক্ষে দিলে ভিক্ষে নেবে, ছিন্ন বাসে শীর্ণ দেহে। যাচ্ছে পুড়ে রোদের ভেতর। কিন্তু শোনো প্রজাবৃন্দ, দুসময়ের সেই তো ছিল বুকের কাছে হৃদয় মাঝে। আজকে তারে দেখলে শুধু ইচ্ছে করে চোখের পাতায় অধর রাখি। যে আমাকে প্রেম শেখালো, প্রেম শিখিয়ে চিনিয়েছিল, দুষ্ট গ্রহ হরণ ধুতি, বৃষ্টি ভেজা চতুর্দশী, জ্যোৎস্না রাতের উজ্জ্বলতা, ভোরের বকুল শুভ্রমালা, নগর নগর ভদ্রই তোর রাজার বাড়ি। সেই তো আবার বুঝিয়েছিল যাও গো চলে আমায় ছেড়ে। যে আমাকে প্রেম শেখালো জ্যোৎস্না রাতে ফুলের বনে, সে যেন আজ সুখেই থাকে নিজের দেহে আগুন জেলে। ভেবেছিলাম নিখাত সোনা হবই আমি, শীত বিকেলের টুকরো স্মৃতি রাখবো ধরে সবার মতো। হৃদয় বিনার মোহন তারে ভুলেই গেলাম যখন তুমি আমায় ডেকে বললে শুধু পথের এখনো অনেক বাকি। যাও গো শোভন, যাও গো চলে বহু দূরে, কণ্ঠে আমার অনেক তৃষা, যাও গো চলে আপন পথে। এই না বলেই হাসলে শুধু করুণ ঠোঁটে, বাজলো দূরে শঙ্খ নিনাদ, কাঁদলো আমার বুকের পাথর, কাঁদলো দূরে হাজার তারা, একলা থাকার গভীর রাতে, একলা জাগার 3 প্রহরে। তাই তো বলি সবার কাছে, যে আমাকে দুঃখ দিল সে যেন আজ সবার চেয়ে সুখেই থাকে। যে আমাকে প্রেম শেখালো, প্রেম শিখিয়ে বুকের মাঝে অনল দিল, সে যেন আজ সবার চেয়ে সুখেই থাকে, সুখেই থাকে। আশিক চোখ মেলে আশ্চর্য হয়ে গেল। অনেক লোক ফিরে আছে ওর চারদিক থেকে, কেউ কেউ ছবি তুলছে, কেউ আবার ভিডিও করছে। চিনেছিস? ওই যে কবি, আমি চার পেজের ফলোয়ার, ও আমার ক্রাশ। এই জাতীয় মন্তব্য ভেসে আসছে আশপাশ থেকে। আশিক তড়িৎ গতিতে উঠে দাঁড়ালো, তারপর কোনো দিকে না তাকিয়ে হনহন করে হাঁটা দিল। পেছনে পড়ে রইল অসংখ্য মুগ্ধ চোখ। আশিক একটা ঘোরের মধ্যে হাঁটছে, কেন যেন খুব কান্না পাচ্ছে বহুদিন পর। মীরার কথা খুব মনে পড়ছে। ও ভালো আছে তো? ওর শরীরটা ভালো ছিল না। শুভ পারবে তো সবটা সামলে নিতে? মীরা বড় অযত্ন করে নিজের। রিসেপশন থেকে চাবি নেওয়ার সময় টের পেল কেউ একজন কাঁধে হাত রেখেছে। পেছন ফিরেও চমকে গেল। জানালার বাইরে একটা শালিক এসে বসেছে, গুটি গুটি পায়ে এগিয়ে আসছে। একটু ভয়ও নেই মনে। গ্রিলের অন্য পাশে বটিতে নারকেল মুড়ি রাখা, পাশে চায়ের কাপ। জড়িয়ে গেছে বহুক্ষণ, মুড়িগুলো নেতিয়ে গেছে। মেয়েরা কিছুক্ষণ একদৃষ্টিতে পাখিটার দিকে তাকিয়ে রইল, তারপর এক মুঠো মুড়ি তুলে আস্তে করে ছড়িয়ে দিল জানালার বাইরে। পাখিটা গুটি গুটি পায়ে এগিয়ে এলো, একটু কাছে, আরো একটু, তারপর খেতে লাগলো। এবারও দূরের রাস্তার দিকে তাকালো। সকাল থেকেই জানালার ধারে বসে আছে। সুমনা কয়েকবার খেতে ডেকেছে, যেতে ইচ্ছে করেনি। পরে চা আর মুড়ি দিয়ে গেছে, সেটাও মুখে দেয়নি। পাখিটা কি আয়েশ করে খাচ্ছে। আর এক মুঠো তুলে ছড়িয়ে দিল ও। পাশের কার্নিস থেকে কয়েকটা কাক আর চড়ুই পাখি তাকিয়ে আছে, বোধহয় আসবে কিনা ঠিক করতে পারছে না। মীরা আবার বাটিতে হাত দিল, কিন্তু আর তুলতে পারল না। তার আগে কেউ একজন পাশ থেকে বলল, এই যা যা এখান থেকে, অলক্ষী পাখি, যা দূর হ। মীরা চমকে তাকালো। বড় চাচি। চাচি কাছে এসে ওর মাথায় হাত রাখলো, তারপর বলল, কিছুই তো খেলি না, এমন করলে চলবে? শরীর ঠিক রাখতে হবে তো। আর ওই অলক্ষণী পাখিটাকে একটুও খাবার দিবি না, জানিস না তুই এক শালিকে দুঃখ হয়। মীরা জবাব দিল না। আর কি দুঃখ হবে ওর? যা হবার তো হয়েই গেছে। গত 10 দিনে আশিকের সঙ্গে ওর কোনো রকম যোগাযোগ হয়নি। এতবার ফোন করেছে, প্রতিবারেই ফোন বন্ধ দেখায়। সেদিন ভোরবেলা উঠে মীরা বিশ্বাসই করতে পারেনি যে আশিক ওকে বিদায় না দিয়ে এভাবে চলে যাবে। গাড়িতে ওঠার আগে ভীষণ কান্না পাচ্ছিল ওর। একটা সময় আর পারেনি, সত্যি সত্যি কাঁদতে শুরু করেছিল। ওর থেকে অবশ্য বেশি কাঁদছিল রোজিনা আর আফসিন। আরিফ সাহেবের গলা ভার হয়েছিল। উনি কাছে এসে মীরার মাথায় হাত রেখে বলেছিলেন, আরে পাগলি মেয়ে, বাপের বাড়ি যাওয়ার আগে কেউ কাঁদে? সবাই তো শ্বশুর বাড়ি আসার আগে কাঁদে। আফসিন মীরাকে জড়িয়ে ধরে বলেছিল, ভাবি তুমি তাড়াতাড়ি চলে এসো, তুমি না থাকলে ভালোই লাগে না। মীরা বারবার এদিক ওদিক তাকাচ্ছিল, ভেবেছিল হয়তো আশিক আশেপাশেই কোথাও গেছে। ও বেরোনোর আগে ঠিক চলে আসবে। আরিফ সাহেবও অপ্রস্তুত হচ্ছিলেন। শেষমেশ বললেন, তুমি রওনা দিয়ে দাও। ওই পাগল ছেলের কথা আর বলো না, কাউকে বিদায় দিতে পারে না,
ফোনে কথা বলে নিও। মীরা ফোন করেছিল, একবার নয় অসংখ্যবার। আশিক ফোন ধরেনি। পরের দিন ফোনটা বন্ধ দেখাচ্ছিল। বাড়ি ফেরার পর মাকে নিয়ে দুদিন ভীষণ ব্যস্ততার মধ্য দিয়ে গেছে। এর মধ্যেও ফোন করেছে কয়েকবার, প্রতিবারই ফোন বন্ধ ছিল। দুদিন হাসপাতালে রেখে মাকে ছেড়ে দিল। তেমন সিরিয়াস কিছু হয়নি, তবে ডাক্তার বলেছে উনি অনেক অযত্ন করেন, প্রেশার অনেক লো, আলসারও ধরা পড়েছে। অনেক যত্নে রাখতে হবে, ঠিকমতো খাওয়া দাওয়া করাতে হবে। ফেরার পর থেকে মা কেমন খিটখিটে হয়ে গেছে। শুধু তাই নয়, যখন যা মনে আসে তাই বলে। মীরা জবাব দেয় না। এমনিতেই মায়ের মন খারাপ। ওর বিয়ের পর থেকে ভীষণ রকম ইনসিকিউরিটিতে ভুগছে। ব্যাপারটা যে কেউ বোঝে না তা নয়। বড় চাচা মায়ের সঙ্গে কথা বলেছে তার সম্পত্তি তাকে বুঝিয়ে দেবে। সেটাতেও রাজি না, আমার কথা শোনাতেও ছাড়ছে না। মীরা আজকাল একটু দূরে দূরেই থাকে। ওকে দেখলেই মা কেমন উত্তেজিত হয়ে যায়, অনেক কথা বলে। প্রথম দিকে আরিফ সাহেব প্রতিদিন ফোন করে খোঁজ নিতেন, গত কদিন ধরে সেটাও করছেন না। এটা নিয়েও মায়ের অভিযোগের শেষ নেই। আজ সকালে খেতে ডাকার পর মীরা সিঁড়ি দিয়ে নামতে নামতেই শুনেছিল মা বলছে, দুদিন ফুর্তি করে মন ভরে গেছে, আর ভালো লাগবে কেন? যা ঘটানোর তা তো ঘটিয়েই ফেলেছে, আর রেখে কি করবে? তাই ফেলে রেখে গেছে। শুনলে শুনুক, জন্যই তো হয়েছে এসব। অফিসে গিয়েছিল না, এসব করতেই তো গিয়েছিল। কেমন এখন মজাটা বুঝো? আমার কপাল খারাপ, মা হয়ে ফেলে তো আর দিতে পারি না। লজ্জায় মীরার ইচ্ছে করছিল মরে যেতে, আর নিচে যেতে পারেনি ও। উপরে উঠে জানালার ধারে বসেছিল। এখানে এসো কাউকে কিছু জানায়নি ও, কিন্তু বড় চাচি কি করে যেন ধরে ফেললো। মাকে হাসপাতাল থেকে আনার একদিন পর দুপুরে ঘুমিয়েছিল মীরা। ঘুম ভেঙে দেখলো বড় চাচি চা নিয়ে এসেছে। একটু লজ্জা পেয়েছিল, অবাকও হয়েছিল। বড় চাচির সঙ্গে ওর সম্পর্কটা সহজ নয়, বিশেষ করে যখন থেকে সৌরভের সাথে বিয়ের ধোঁয়াটা উঠেছিল। বরাবর অবশ্য এমন ছিল না। ছোটবেলায় ও চাচির আশেপাশে ঘুরঘুর করত। কত কি খেতে মন চাইতো, চালতার আচার, কুমড়ার মোরব্বা, বাদামের শরবত। মা এসব করতেই পারতো না, সব আবদার ছিল তার কাছে। চাচি মুখ ছামড়া দিত, কথা শোনাতো, কিন্তু দিন শেষে ঠিকই বানিয়ে দিত। মীরা উঠে বসলো, শরীর ভরা আলস্য। চাচি পাছে বসে পড়ল, কি রে কমাস? মীরা একটু চমকালো, কথা এড়িয়ে গিয়ে চায়ের কাপে চুমুক দিল। চাচি আবারও জানতে চাইল, কি রে কিছু বলিস না যে? ভুলে যাস না তোরা 3 বোন, কিন্তু আমার হাতেই বড় হয়েছিস। 3 বারে আমি তোর মাকে আগলে রেখেছি। মীরা লুকায়নি, সবই বলেছিল। সঙ্গে এটাও বলেছিল এখনই কাউকে কিছু না জানাতে। কিছু জটিলতা আছে, ঢাকায় ফিরে ডাক্তার দেখিয়ে তারপর সবাইকে জানাবে। চাচি কথা রেখেছিলেন, কাউকে জানাননি। তবে মীরা অবাক হয়ে লক্ষ্য করেছে এরপর থেকে চাচি ওর প্রতি বিশেষ যত্ন নিচ্ছে। তবে গতকাল শরীর এত খারাপ হয়ে গেল যে আর লুকিয়ে রাখা গেল না। মীরা আর পারছিল না। 1 সপ্তাহের বেশি হয়ে গেছে কোনোভাবেই আশিকের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। ও নিজেও তো ফোন করছেই না। মীরা ফোন করলে হয় ধরছে না, অথবা ফোন বন্ধ দেখাচ্ছে। বাড়িতেও ফোন করেছিল, সেখান থেকে জানতে পেরেছে আশিক কোথায় আছে কেউ জানে না। শেষবার মীরার সঙ্গে কথা বলে আরিফ সাহেব খুব অপ্রস্তুত হয়েছেন। হয়তো এ কারণেই 2 দিন ধরে ফোনও করছেন না। মীরার কিছু ভালো লাগে না, খেতে ইচ্ছে করে না, কোনো কিছুতে মন বসে না। বিকেলের দিকে ছাদে মাথা ঘুরে পড়ে গিয়েছিল। তারপরই চাচি আর সৌরভ মিলে ওকে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার অনেক পরীক্ষা নিরীক্ষা করে বলল টেস্ট করতে হবে। টেস্টের রিপোর্টগুলো নিয়ে এসেছিল ও। ডাক্তারকে দেখানোর পর উনি বেশ গম্ভীর হয়ে গেলেন, বললেন, আপনার হাজবেন্ড কোথায়? মীরা জানালো সে ঢাকায়, কদিন পর মীরাও সেখানে চলে যাবে। কিন্তু এরপর ডাক্তার যা বললেন তা শুনে সবাই চিন্তায় পড়ে গেল। মীরার শরীরে হিমোগ্লোবিনের মাত্রা অস্বাভাবিক রকমের কম। এছাড়াও আরো কিছু জটিলতা আছে। ডাক্তার জানালেন ভেরি রিস্কি প্রেগনেন্সি, আরো কিছু টেস্ট করতে হবে। ঢাকায় থেকে চিকিৎসা করতে পারলেই ভালো। মীরা জানে না ওর ঢাকা ফেরা হবে কিনা। আশিক কি সত্যি ওকে ভুলে গেছে? সত্যি ওর মন ভরে গেছে? এতটাই নড়বড়ে ওদের সম্পর্ক? বিশ্বাস করতে ইচ্ছে করে না। তবে কি হয়েছে? যে ভয়টা ওর মনের ভিতর অতলে কোথাও লুকিয়ে আছে, তবে কি সেরকম কিছু হয়েছে? শুভ কিছু জানিয়েছে ওকে? কিন্তু ও তো মীরার সঙ্গে কথা বলতে পারতো,
জিজ্ঞেস করতে পারতো একবার এভাবে পালিয়ে যাবার কি অর্থ, নাকি মা যা যা বলছে সেটাই ঠিক। মীরা জানে না, তবে ও প্রতিদিন অপেক্ষা করে। প্রতিদিন ওর মনে হয় এই হয়তো আজ আশিক আসবে। এই জানালার ধারে বসলে দক্ষিণের রাস্তাটা দেখা যায়। শহর থেকে কেউ ওদের বাড়িতে এলে এদিক দিয়েই আসতে হয়। মীরা সারাক্ষণ প্রতীক্ষায় থাকে। মাঝে মাঝে দেখে দূরে, বহু দূরে একটা অস্পষ্ট অবয়ব। তবে যখন সেটা আরো স্পষ্ট হয়ে ওঠে তখন বুঝতে পারে এ অন্য কেউ। পাখিটা আবারও এসে বসেছে। চাচি এবার হাত বাড়িয়ে জানালাটা বন্ধ করে দিল, তারপর বলল, তোর খাবার পাঠিয়ে দিচ্ছি, সুমনাকেও পাঠিয়ে দিচ্ছি, একদম ঠিক মতন বসে খাবি। মীরা কিছু বলল না, ম্ল্যান একটু হাসলো। চাচি চলে গেলেও আবার জানালাটা খুলে দিল। এক ঝলক দমকা হাওয়া এসে ওর চুলগুলো এলোমেলো করে দিয়ে গেল। মীরা চুল সামলে আবার দক্ষিণের রাস্তাটার দিকে তাকালো। দূরে একটা ছায়া পড়েছে। মীরা চোখ বন্ধ করে মনে মনে বলল, এটা যেন আশিক হয়। চোখ মুদেই অপেক্ষা করলো দরজার কড়া নাড়ার। তারও অনেকক্ষণ পর চোখ মেলে একটা দীর্ঘশ্বাস ফেলে আনমনে বলল, তুমি এখানে? এই মুহূর্তে এই মানুষটিকে ও ঠিক আশা করেনি। সামনে দাঁড়িয়ে থাকা মানুষটার চোখেও একই রকম বিস্ময়। সে একটু শ্লেষের সঙ্গে বলল, তোর কাছ থেকে আমি এটা আশা করিনি আশিক। আশিক একটু থমকে গেল, তারপর বলল, কি আশা করিসনি? কিংবা আমার প্রশ্ন করা উচিত, কি আশা করেছিলি তোরা আমার কাছ থেকে? আমি জানি না আমরা বলতে তুই ঠিক কি মিন করেছিস, তবে আজকে তোকে একটা সত্যি কথা বলবো। কিসের সত্যি কথা? চল বাইরে গিয়ে কথা বলি। আশিকের যেতে ইচ্ছে করছিল না, কিন্তু খুব জানতে ইচ্ছে করছে মীরা কেমন আছে। তাই ও আর আপত্তি করলো না। হাঁটতে হাঁটতে দুজন জলের ধারে চলে গেল। অনেকক্ষণ নীরবে হাঁটালো দুজন। আশিকের খুব জানতে ইচ্ছে করছে মীরা কোথায় আছে, কেমন আছে, ওর টেস্ট রিপোর্টে কি এসেছে। ভয়ের কিছু নেই তো? অনেকক্ষণ হয়ে গেছে শুভ কিছু বলছে না। আশিক অধৈর্য গলায় বলল, কিছু বলবি বলছিলি? তুই কি জানিস তোকে আমি কি ভীষণ হিংসা করি? সেই ফার্স্ট ইয়ার থেকে আমি দেখছি মেয়েরা সব তোর জন্য পাগল হয়ে যেত। আমার এত ভালো রেজাল্ট করার পরও টিচাররা তোর পিছনে ঘুরতো, তবুও কোনোদিন তোকে আমার হিংসা হয়নি। এখন হয়েছে জানিস? কখন? আমার বিয়ের পর? না, বরং এবার যখন আমি ফিরে আসি তারপর আমি মীরার সঙ্গে যোগাযোগ করেছিলাম। আশিক চমকে উঠল, কিন্তু কিছু বলল না। এটাই হয়তো স্বাভাবিক যে ও মীরার সঙ্গে যোগাযোগ করবে। শুভ কেমন ঘোরে লাগা কণ্ঠে কথা বলতেই যাচ্ছে, আমি জানি না এই 2 মাসে তুই কি এমন করেছিস যেটা আমি গত 2 বছরেও করতে পারিনি। মীরা তোকে যে পরিমাণে ভালোবাসে, ওর 100 ভাগের 1 ভাগও যদি আমাকে ভালোবাসতো তাহলে আমি ওর জন্য জীবনও দিতে দিতাম। আশিক কপাল কুঁচকে বলল, এসব কি বলছিস তুই? মীরা কোথায় এখন? কেমন আছে ও? ভালো নেই। আশিকের ইচ্ছে হলো সামনে দাঁড়িয়ে থাকা শুভর গলা চেপে ধরতে, যার ভালো থাকার জন্যে ও নিজের দিকে তাকালো না, নিজের ভালো থাকার কথা ভাবলো না। সে কিনা ভালো নেই। আশিক দাঁতে দাঁত পিষে বলল, তুই যদি মীরাকে একটুও কষ্ট দিস তাহলে আমার কথা শুনে রাখ, তোকে আমি খুন করে ফেলবো। শুভর হাসিটা কেমন ফ্যাকাশে দেখালো। ও বলল, মরে যাওয়া মানুষকে আর কি মারবি তুই? তারপর গা ঝাড়া দিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি সামনের সপ্তাহে চলে যাচ্ছি, তুই মীরাকে নিয়ে ভালো থাকিস। আশিকের সব কেমন এলোমেলো লাগছে। ও কোনো মতে বলল, মীরা কোথায় এখন? ময়মনসিংহে। কেন, তুই জানিস না? আমার কাছ থেকে পালাতেও নিজের নাম্বার চেঞ্জ করেছে। তবুও আমি মরিয়া হয়ে ওর নতুন নাম্বার জোগাড় করে ওকে ফোন করেছিলাম, শুধু একটা প্রশ্ন করার জন্য। কি প্রশ্ন? এই যে আমাদের 2 বছরের সম্পর্ক, আমি কি ওর মনের কোথাও একটু জায়গা জুড়েও নেই? ও আমাকে কি বললো জানিস? কি বলল? ওর মনে শুধু একজনের রাজত্ব, সেখানে অন্য কারোর জন্য তিল পরিমাণও স্থান নেই। আশিকের কথা আটকে গেল। অনেকক্ষণ চেষ্টা করেও কিছু বলতে পারলো না। শুভ এগিয়ে এসে ওর ডান হাতটা আশিকের কাঁধে রেখে মৃদু একটা চাপ দিয়ে বলল, আমি অস্ট্রেলিয়ায় চলে যাচ্ছি, তোরা ভালো থাকিস। আশিক জরাগ্রস্তের মতো হোটেলের রিসেপশনে এসে বলল, আমাকে একটা
ঢাকার ফ্লাইট জোগাড় করে দিতে পারবেন? পরের দিনের ফ্লাইট পাওয়া গেল, কিন্তু অত রাতে কোনো ফেরি পাওয়া গেল না। পরবর্তী ফেরি সকাল 8টায়। একটা রাত নিদারুণ অন্তর্দহনে দগ্ধ হয়ে কাটালো ও। আশিক বাড়ি পৌঁছলো দুপুরের পর। বাড়িতে ঢুকে মনে হলো পুরো বাড়িতে কোনো প্রাণের চিহ্ন নেই। সকাল থেকে আরিফ সাহেবের মন বিক্ষিপ্ত হয়ে আছে। আজ সকালে দুটো চিঠি এসেছে। একটা ময়মনসিংহ থেকে মীরার চিঠি, রেজিস্ট্রি করে পাঠিয়েছে। মীরাও নিশ্চয়ই ফোনে না পেয়ে চিঠি পাঠিয়েছে। তিনি নিজেও অনেকবার ফোন করেছেন, প্রতিবারই আশিকের ফোন বন্ধ পেয়েছেন। এই ছেলের কি সমস্যা তিনি বুঝতে পারছেন না। নিজের ইচ্ছে বিয়ে করলো, তারপর সবকিছু এত ভালো যাচ্ছিল, এমন লক্ষ্মী একটা মেয়ে, আর সে কিনা এখন এভাবে ডুব দিল। ছেলেকে কি করবেন সে তো পরের কথা, কিন্তু অন্য চিঠি পেয়ে তার মাথা এলোমেলো হয়ে গেছে। এটা এসেছে ডাক্তার রশিদের ক্লিনিক থেকে। মীরার রিপোর্টের কপি পাঠিয়েছেন। কিছু বুঝতে না পেরে উনি ক্লিনিকে ফোন দিয়েছিলেন। ডাক্তারের সঙ্গে কথা বলে যা বুঝলেন তার সারমর্ম হলো, তিনি মীরা এবং আশিককে দেখা করতে বলেছিলেন, কেউই আসেনি। উনি নিজে থেকে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন, কাউকেই পাননি। মীরার রিপোর্টের ব্যাপারে যা বললেন সেটা শোনার পর তার মাথা কাজ করছে না। আনন্দ, ভয় এবং বিস্ময়ের মিশ্র অনুভূতি হচ্ছে। আনন্দের সংবাদ তো বটেই, কিন্তু তার চেয়ে বেশি ভয় হচ্ছে মীরার জন্য। আর বিস্মিত তিনি হচ্ছেন আশিকের আচরণে। এইরকম একটা সংবাদ পাওয়ার পর ওর এমন নিরুদ্দেশ হয়ে যাবার মানে কি? মনের কোণে একটা সন্দেহ ওকে দিচ্ছে। এমন তো নয় যে এই খবর জানার পরেই ও উধাও হয়ে গেছে। এই সম্ভাবনাটাকে আমলে আনতে পারছেন তিনি। আশিকের চরিত্রের সঙ্গে এটা যায় না। ছেলেকে তিনি চেনেন, তাহলে কি হতে পারে? তিনি তার চেম্বারের এ মাথা থেকে ও মাথা কয়েকবার পাইচারি করলেন। আশিকের সঙ্গে অতি সত্বর যোগাযোগ করে প্রয়োজন। তিনি আবারও আশিককে ফোন দিলেন। যথারীতি বন্ধ চেম্বারের দরজা খুলে বেরিয়ে তিনি চমকে গেলেন। সদর দরজার সামনে আশিক দাঁড়িয়ে আছে। আরিফ সাহেব তীক্ষ্ণ দৃষ্টিতে ছেলেকে পর্যবেক্ষণ করলেন। আশিক দাঁড়িয়ে আছে পরাজিত সৈনিকের মতো, ক্লান্ত বিধ্বস্ত চেহারা। ছেলেকে দেখে তার রাগ হওয়া উচিত, কিন্তু কেন যেন অসম্ভব মায়া হলো। ছেলেটা বড় অভিমানী আর চাপা, নিজের কষ্ট কাউকে দেখতে পারে না। তিনি ছেলেকে ঘরে নিয়ে গেলেন। আশিক ঘরের এক কোণে দাঁড়িয়ে রইল, বসল না। তোমার একটা চিঠি এসেছে। চিঠি? আমার? হ্যাঁ, মীরা পাঠিয়েছে। আশিক কিছু বলতে যাচ্ছিল, আরিফ সাহেব ওকে থামিয়ে দিয়ে বললেন, আরো একটা চিঠি এসেছে ডক্টর রশিদের ক্লিনিক থেকে। মীরা রিপোর্টের কপি পাঠিয়েছেন। আশিক হাত বাড়িয়ে চেয়ারের হাতলটা ধরল, তারপর ভাঙা গলায় বলল, মীরার কি খারাপ কিছু হয়েছে বাবা? আমরা কাল ওকে আনতে যাচ্ছি, তুমিও চলো। কি হয়েছে ওর? আজকের দিনটা রেস্ট নাও, চিঠিগুলো পড়ো, সব বুঝতে পারবে। আমি এখনই যাব। আজকে গাড়ি নেই, সার্ভিসিং এ গেছে। আমার গাড়ি লাগবে না। আশিক ওর ব্যাগটা তুলে বেরিয়ে গেল। 5টা ছাড়ার পরপরই বৃষ্টি শুরু হলো। আশিক জানালার কাঁচ তুলে দিয়ে মীরার চিঠিটা খুলল। কি অদ্ভুত, পুরো চিঠিটা এমন ঝাপসা হয়ে আছে কেন? তুমি জানো যে তোমাকে আমার কি ভীষণ দেখতে ইচ্ছে করে। একবার বলতে ইচ্ছে করে তোমাকে দেখেছি সেই কবে কোন বৃহস্পতিবার, তারপর 1 কোটি বছর তোমাকে দেখি না। এই দক্ষিণের জানালায় যদি রোজ এসে বসি, জানো তো এই দক্ষিণের জানালায় আমি রোজ এসে বসি। জানো তো কেউ শহর থেকে এলে তাকে এই দিক দিয়েই আসতে হয়। আমি চেয়ে থাকি, প্রতিদিনই মনে হয় এই বুঝি তুমি এলে। এখানে বসে থাকতে থাকতে কার্নিশের সব কাক, শালিক আর চড়ুইদের সঙ্গে আমার বন্ধুত্ব হয়ে গেছে। ওরাও এখন আমার সঙ্গে বসে তোমার জন্য অপেক্ষা করে। আচ্ছা সত্যি করে বলো তো, আমার কথা কি তোমার একটু মনে পড়ে না? কত দিন হয়ে গেল তোমাকে একটা কথা বলবো বলে অপেক্ষা করে আছি। কত কি ভেবে রেখেছিলাম, কেমন করে বলবো, কি দিয়ে শুরু করব। জানি না এই চিঠিটা যখন তুমি পাবে তখন আমি থাকবো কিনা। খুব ইচ্ছা ছিল এই কথা শুনে তুমি কি বলো তা দেখার। কি জানি এই জীবনে আর তা দেখা হবে কিনা। এটুকু পরে আশিক থামলো। জানালার বাইরে কিছু দেখা যাচ্ছে না। মুষলধারে বৃষ্টি নেমেছে। বৃষ্টির সঙ্গে যুক্ত হয়েছে ঝোড়ো হাওয়া। বাসটা একটা বিপজ্জনক বাঁক বেরিয়ে রাস্তার একপাশে দাঁড়ালো। কেউ কেউ উঠে এসে জানতে চাইছে কি হয়েছে। আশিক হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছে ঘড়ি দেখলো। 3:10। এখনো আরো ঘন্টা দেড়েকের পথ। এর মধ্যে বাস থেমে থাকলে আরো দেরি হবে। ওর ফোনে কোনো চার্জ নেই। কাল রাত থেকে অসংখ্যবার মীরাকে ফোন করেছে, ওর ফোন বন্ধ। আশিক চোখ বন্ধ করে মনে মনে বলল, আল্লাহ
মীরা যেন কিচ্ছু না হয়, ও যেন ঠিক থাকে। চোখ মেলে ও নিজেই আশ্চর্য হয়ে গেল। মায়ের মৃত্যুর পর থেকে ওর ঈশ্বরের অভক্তি জন্মেছিল। তীব্র অভিমান নিয়ে সৃষ্টিকর্তার সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছিল, কিন্তু আজ এই পরিস্থিতিতে এসে অনুধাবন করছে কি তুচ্ছ ওর অস্তিত্ব আর কি পরম ক্ষমতাধর মহান সৃষ্টিকর্তা। আশিক আবার চোখ বন্ধ করে বলল, হে আল্লাহ, আমার ভুলের শাস্তি তুমি ওকে দিও না। আমি এই জীবনে করা আমার সমস্ত ভুলের জন্য তোমার কাছে ক্ষমা চাইছি। তুমি পরম করুণাময়, আমাকে ক্ষমা করো আর আমার ভালোবাসাকে সুরক্ষিত রাখো। বাসটা আবার চলতে শুরু করেছে। আশিক চোখ মেলে আবার পড়া শুরু করলো। তুমি কি জানো তোমার আমার মধ্যে কেউ আসতে যাচ্ছে? ওই হতচ্ছাড়া ডাক্তার আমাকে ভীষণ ভয় দেখিয়েছে, জানো তো? কি সব মাথা মুন্ডু বলেছে, আমি তার কিছুই বুঝতে পারিনি। বলেছে আমার কি সব জীবনে ঝুঁকি আছে, আরো কি সব যেন আছে, আমি তার কিছুই বুঝিনি। আমি শুধু একটা কথা জানি, আমি জানি তুমি আমার কিছুই হতে দেবে না, কোনোদিনও না। আচ্ছা তুমি কবে আসবে? কাল আমরা সবাই বিরিশিরি গিয়েছিলাম পিকনিক করতে, তুমি নিশ্চয়ই গেছো সেখানে আগে। এই জায়গাটা আমার এত প্রিয়। আমি ঠিক করে রেখেছিলাম যখন তোমাকে বাড়ি নিয়ে আসবো তখন একসঙ্গে এসে বিরিশিরির জলে গা ভেজাবো। কি সুন্দর একটা ঝকঝকে দিন ছিল কাল, কিন্তু আমার মনের মধ্যে ছিল বর্ষার মেঘ, কিছু ভালো লাগছিল না। কেন এমন হয় বলো তো? এই এত আনন্দ, এত হাসি, এত লোকের মধ্যেও নিজেকে কেমন একা লাগে আমার। আগে কখনো এমন হয়নি, জানো তো? কি যে হলো আমার আমি নিজেও জানি না। ছাই, তোমার কথা এত বেশি মনে পড়ে, মন খারাপে, মন ভালোতে, একাকিত্বে, জনসমাগমে। আর কিভাবে বুঝাই বলো তো? এখন কেন যেন মনে হয় তুমি আর আসবে না, আর কোনোদিনও তোমাকে দেখতে পাবো না। এই জীবনে হয়তো আর দেখাই হবে না। আচ্ছা বলো তো, আমি যদি না থাকি তখন কি তোমার আমাকে একটু মনে পড়বে না? আমার মাঝে মাঝে কি ইচ্ছে করে জানো? ইচ্ছে করে শুরু থেকে শুরু করি আমার জীবন। তোমাকে দেখলে ইচ্ছে করে মরে যাই, মরে গিয়ে পূর্ণ জল হই। কখনো তৃষ্ণার্থ হলে তুমি সেই জল যদি ছুঁয়ে দেখো, যদি তুমি আমার এই চিঠি পড়েছো তার মানে তুমি ফিরে এসেছো। যদি সত্যি তুমি এটা পড়েছো তাহলে আমি জানি আমার চাইতেও অনেক বেশি কষ্ট পাচ্ছ। তোমাকে একটা কথা বলি, তুমি মনের মধ্যে কোনো গ্লানি রেখো না। যদি আর কখনো আমাদের দেখা না হয় তবু জানবে তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই। আমি শুধু চেয়েছিলাম তোমার মনের অন্ধকার জগতে একটু আলোকিত করতে, কি জানি হয়তো আমি পারিনি। তুমি ভালো থেকো, তোমার বীরা। শ্যাওলা ধরা পুরনো দিনের ছাদের দক্ষিণের রেলিং ঘেঁষে একটা পেয়ারা গাছ, দুটো বিশাল পেয়ারা ঝুলছে। ছোট ছোট আরো কয়েকটা পাতার ফাঁকে আনাচে কানাচে উঁকি দিচ্ছে। একটু আগে বৃষ্টি হয়ে যাওয়াতে গাছের পাতা আর ফলগুলোতে খুশির আমেজ। মীরা পেয়ারা গাছটার কাছে এসে পেছন ফিরে দাঁড়ালো। প্রতিদিন এখানে দাঁড়িয়ে দক্ষিণের রাস্তার দিকে তাকিয়ে থাকে ও। আজ থেকে ঠিক করেছে আর ওদিকে তাকাবে না। এত আশা ভঙ্গ আর নিতে ইচ্ছে করে না। ছাদে আসার আগে চাচি বারবার নিষেধ করেছিলেন, বলছিলেন বৃষ্টির কারণে ছাদ পিচ্ছিল হয়ে আছে। মীরা অবশ্য এমন কিছু দেখতে পেল না, বরং বৃষ্টি হয়ে যাওয়াতে ধুয়ে মুছে ছাদটা কেমন পরিষ্কার হয়ে আছে। মৃদু হাওয়া বইছে, বৈশাখেও চৈত্রের আমেজ। সেই দিনটাও এমনই ছিল, এমনই এক চৈত্রের সন্ধ্যায় ওরা কাছে এসেছিল। এখন মনে হয় কত যুগ কেটে গেছে, আর কি আসবে না ওর জীবনে সেই রকম সোনালি দিন। ডান দিকে একটি বড় কামিনী গাছ, ঝেঁপে ফুল এসেছে এই বছর। কি মিষ্টি সুগন্ধ ছড়িয়েছে চারিদিকে। বৃষ্টি ভেজা কামিনী ফুলের গন্ধে বাতাস ম ম করছে। মীরা অস্ফুটে বলল, বইছে আবার চৈতালি হাওয়া, গুমড়ে ওঠে মন। পেয়েছিলাম এমনই হাওয়ায় তোমার পরশন। তেমনি আবার মহুয়া বউ, তেমনি আবার মহুয়া মৌ, মৌমাছিদের কৃষ্ণ বউ। পান করে ওই ঢুলছে নেশায়, দুলছে মহুল বন। ফুল শৌখিন দক্ষিণ হাওয়ায় কানন উচ্চাটন। কোথায় তুমি, কোথায় আমি, চৈত্যে দেখা সেই। কেঁদে ফিরে যায় যে চৈত্য, তোমার দেখা নেই। কণ্ঠে কাঁদে একটি স্বর, কোথায় তুমি বাঁধলে ঘর। তেমনি করে জাগছে কি রাত আমার আশাতেই, কুড়িয়ে পাওয়া বেলায় খুঁজি হারিয়ে যাওয়া খেয়ে। আশিক যখন বাস থেকে নামলো তখন চারিদিকে ঝকঝকে আলো। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে 4:30 বাজে। এখান থেকে একটা সিএনজি নিলে আধা ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়ার কথা। আশেপাশে কোনো সিএনজি দেখা যাচ্ছে না। এখানেও বোধহয় বৃষ্টি হয়েছিল, সেই কারণেই হয়তো বাস স্ট্যান্ডটা একদম ফাঁকা।
কোনার দিকে একটা সিএনজি দাঁড়িয়ে আছে। আশিক উঠতে নিলে চালক জানালো যে একটু পরপর স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে। ওকে রিক্সা নিতে বলল। কাছাকাছি কোনো রিক্সাও দেখা যাচ্ছে না। তাছাড়া রিক্সায় গেলে প্রায় ঘন্টা খানেক লেগে যাবে। এমনিতেই খুব অস্থির লাগছে, তাই আর দেরি না করে উঠে পড়ল। মনে হচ্ছে এটা ওর জীবনের দীর্ঘতম জার্নি। পথ যেন শেষই হচ্ছে না। আশিক অধৈর্য কণ্ঠে জানতে চাইল, আর কতক্ষণ লাগবে? এই তো আয়শা পড়ছি। আর একটা বাঁক নিলেই মীরাদের বাসার গলি। এরপর আর 1 কিলোমিটারের মতন। বাঁকটা ঘুরতেই সিএনজি বন্ধ হয়ে গেল। আশিকের মনে হলো সিএনজি না, ওর হৃৎপিণ্ডটা বন্ধ হয়ে গেল। মীরা হাত বাড়িয়ে কামিনী গাছের একটা ডাল ধরল। মাথাটা কেমন ঝিমঝিম করছে, শরীরটা এমন হালকা লাগছে কেন? সামনে তাকিয়ে দেখলো কোথা থেকে একটা শালিক পাখি গুটি গুটি পায়ে এগিয়ে আসছে। মীরার বুকের ভিতরটা কেঁপে উঠল। এই অলক্ষণে পাখিটা এখানে কেন এলো? চাচি বলছিলেন এক শালিকে দুঃখ হয়। তবে কি সত্যি খারাপ কিছু হতে যাচ্ছে? আশিকের কিছু হয়নি তো? আশিক ওর ব্যাগটা কাঁধে নিয়ে প্রাণপণ দৌড়ে যাচ্ছে। পথ যেন না কমে আরো দীর্ঘ হচ্ছে। দূরে অস্পষ্টভাবে মীরাদের বাড়িটা দেখা যাচ্ছে। ছাদের রেলিং দিয়ে গোলাপি বাগান বিলাসের ঝাড় নেমেছে। বাড়িটা যত কাছে আসছে ওর বুকের ভিতরের অস্থিরতা ততই বাড়ছে। কেন মনে হচ্ছে মীরা ঠিক নেই? ওর ভীষণ বিপদ। দুর্বল কামিনী গাছের ডাল বেশিক্ষণ মীরার ভার বইতে পারল না। ছাদের ভেজা মেঝেতে পড়ে ওর শরীরটা কেঁপে উঠল। ঝাপসা চোখে দেখলো শালিক পাখিটা এখনো ওখানেই দাঁড়িয়ে আছে, নিশ্চল হয়ে। ওর চোখ বুজে এলো। জ্ঞান হারানোর আগেও দেখলো কোথা থেকে আরেকটা শালিক এসে আগের পাখিটার পাশে দাঁড়িয়েছে। মীরা হাত বাড়িয়ে পাখি দুটোকে কাছে ডাকলো। পাখি দুটো এলো না। তারা ভীষণ মগ্ন নিজেদের মধ্যে। পরিশিষ্ট বইমেলায় ঢুকে মীরা হতভম্ব হয়ে গেল। গেট থেকে শুরু করে স্টল পর্যন্ত অজস্র মানুষের বিশাল লম্বা লাইন। মীরার পরনে হালকা বেগুনি শাড়ি। ওর হাতের মধ্যে হাত জড়িয়ে রেখেছে ওদের 5 বছরের ছেলে মাসুক। ওর চোখে রাজ্যের বিষময়। ও পাশ ফিরে মাকে বলল, এতগুলো মানুষ কি বাবার জন্য দাঁড়িয়ে আছে মা? মীরা একটু হাসলো, তারপর বলল, তাই তো মনে হচ্ছে, চলো তো দেখি। মীরা লাইনে না দাঁড়িয়ে স্টলের দিকে এগিয়ে গেল। লাইনে দাঁড়িয়ে থাকা অপেক্ষারত মানুষগুলো বিরক্তি নিয়ে তাকাচ্ছে। দূরে স্টলের ভেতর আশিককে দেখা যাচ্ছে, ব্যস্ত সমস্ত হয়ে পাঠকদের অটোগ্রাফ দিতে। সামনে তাকিয়ে আশিক থমকে গেল, হাত নেড়েও হাসলো। এত বছর পরেও এই হাসি দেখলে ওর বুকের মধ্যে কাঁপন ধরে। আশিক স্টল থেকে বেরিয়ে এসে মীরার হাতে একটা বই দিয়ে বলল, মীরা, এটা লেখক কপি, তুমি এখানে অটোগ্রাফ দাও। মীরা এবার আর অবাক হলো না। এটা আশিকের 5ম বই। প্রতিবার ও এই কাজই করেছে। মীরা প্রথম পাতাটা খুলে দেখলো, সেখানে লেখা, উৎসর্গ আমার মীরাকে। তারপরের পাতায় লেখা, কে চায় সোনার খনি তোমার বুকের এই স্বর্ণ চাপা পেলে, তোমার স্বীকৃতি পেলে কে চায় মঞ্চের মালা, কে চায় তাহলে আমার মানপত্র তোমার হাতের চিঠি পেলে, তোমার স্নেহের ছায়া পেলে বলো কে চায় বৃক্ষের ছায়া, তোমার শুশ্রূষা পেলে কে চায় সুস্থতার ছাড়পত্র বলো, বলো না তোমাকে পেলে কোন মূর্খ চায় শ্রেষ্ঠ পদ, কে চায় তাহলে বলো স্বীকৃতি বা মিথ্যা সমর্থন, তোমার প্রশ্রয় পেলে কে চায় লোকের করুণা, বলো কে চায় তোমাকে ফেলে স্বর্ণ মুদ্রা কিংবা রাজ্যপাট, বলো না তোমাকে পেলে কোন মূর্খ অন্য কিছু চায়, কে আর তোমার বুকে স্থান পেলে অন্যখানে যায়।